হ্যালো বন্ধুরা, আমরা তো আওয়ার নেইবার্স এই ইউনিটটায় বাংলাদেশের অনেক নেইবার সম্পর্কে জানলাম, যেরকম মালদ্বীপ সম্পর্কে জেনেছি, নেপাল সম্পর্কে জেনেছি, শ্রীলঙ্কা সম্পর্কে জেনেছি। আজকের এই ক্লাসে আমরা কোন দেশটা নিয়ে এবং বাংলাদেশের কোন নেইবারকে নিয়ে কথা বলবো বলতো? আমরা আজকে আমাদের সবচেয়ে কাছের নেইবার ইন্ডিয়া নিয়ে কথা বলবো এবং ইন্ডিয়া নিয়ে অনেক মজার মজার তথ্য শিখবো। আর এরপরে আমাদের জন্য রয়ে থাকবে পরের লেসনে ভুটান। তাহলে চলো আজকের এই ক্লাসে আওয়ার নেইবার ইন্ডিয়া সম্পর্কে ক্লাসটা শুরু করা যাক। তোমাদের সাথে আমি আছি ইনস্ট্রাক্টর মোহসিন। প্রথমেই আমরা ইন্ডিয়ার জিওগ্রাফি সম্পর্কে কিছু তথ্য জানবো। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। মাত্র যেটা বলছিলাম যে ইন্ডিয়া কিন্তু আমাদের সবচেয়ে কাছের দেশটা। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। ইন ফ্যাক্ট ইট ইজ দ্য 7th largest country in the world with an area of 32,87,590 square kilometers. ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা দেশ, যেটা কিনা সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং পৃথিবীর মধ্যে 7th লার্জেস্ট। এরপরে আমরা কি জানবো? ইন্ডিয়ার আশপাশে কি রয়েছে। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ। তোমরা এখানে যদি ম্যাপটায় লক্ষ্য করো, তোমরা দেখবে এই যে সাউথে ইন্ডিয়ান ওশান, তারপরে কি আছে? দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট। কোথায় বলো তো? এই যে দ্য অ্যারাবিয়ান সি। এবং আরও রয়েছে দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট। এই যে এই সাইডে রয়েছে আমাদের বে অফ বেঙ্গল। তাহলে ইন্ডিয়ার এক পাশে অ্যারাবিয়ান সি, আরেক পাশে ইন্ডিয়ান ওশান, আরেক পাশে বে অফ বেঙ্গল। এবং ইন্ডিয়ান ওশান যেখানে, সেখানে কিন্তু আমরা শ্রীলঙ্কাকেও দেখতে পাচ্ছি। তাহলে চলো আরও কিছু জিনিস জেনে নিই আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া নিয়ে। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, China, Nepal and Bhutan to the north, and Bangladesh and Myanmar to the east. একটু আগে আমরা দেখলাম যে আশপাশে কোন কোন সাগর রয়েছে। এখন আমরা দেখব কোন কোন দেশ কোথায় রয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টে হচ্ছে পাকিস্তান রয়েছে, এবং আমরা যখন নর্থের দিকে দেখব আমরা দেখব যে এখানে চায়না রয়েছে, এখানে নেপাল রয়েছে এবং এখানে ভুটান রয়েছে। এবং এরই সাথে আমাদের এই যে আমাদের বাংলাদেশ এবং তার পাশে রয়েছে মায়ানমার on the east side. এরপরে কি বলেছে? India is the world's second most populous country after China. Most populous country দ্বারা কি বুঝেছো? Most populous country দ্বারা বুঝিয়েছে যে চায়নার পপুলেশন হচ্ছে ওয়ার্ল্ডে হাইয়েস্ট এবং তারপরে কিন্তু ইন্ডিয়া সেকেন্ড সবচেয়ে বেশি পপুলেশন, মানে হচ্ছে সবচেয়ে বেশি জনগণ এখানে বসবাস করে। পপুলাস শব্দটার অর্থ হচ্ছে জনবহুল, কারণ এখানে বেশি মানুষ থাকে। Its population is around 1.5 billion. চিন্তা করা যায় 1.5 বিলিয়ন মানে কত জানো? 150 কোটি মানুষ। 150 কোটি মানুষ ইন্ডিয়ায় বসবাস করে, বাংলাদেশের থেকে যা প্রায় 10 গুণ বেশি। নিউ দিল্লি is the capital of India and about 13 million people live in the capital. তাদের যেই নিউ দিল্লি যে শহরটা রয়েছে, শুধু এইখানেই আমাদের 13 মিলিয়ন পিপল থাকে। চিন্তা করা যায়? তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়ার আশপাশে জিওগ্রাফিক্যালি কোন কোন সাগর রয়েছে, কোন কোন দেশ রয়েছে এবং ইন্ডিয়ার পপুলেশনটা কত হিউজ সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা চলো ইন্ডিয়ার হিস্ট্রিতে চলে যাই। ইন্ডিয়ান সিভিলাইজেশন কিভাবে আজকে যেখানে এসেছে সেখানে আসলো সেটা সম্পর্কে জানবো। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন। এনশিয়েন্ট সিভিলাইজেশন মানে মনে আছে? এনশিয়েন্ট মানে হলো প্রাচীন এবং সিভিলাইজেশন মানে সভ্যতা। অনেক পুরনো একটা সভ্যতা হচ্ছে ইন্ডিয়া। The social, economic and cultural diversity of this vast country is the result of invasions by different races in the process of history. এই যে ইন্ডিয়াতে এত বড় একটা দেশ, এত বিভিন্ন রকমের বৈচিত্র্যের মানুষ, কালচারাল ডাইভার্সিটি দ্বারা বোঝানো হচ্ছে বৈচিত্র্য। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে কিছু ইনভেশন হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন বর্ণের মানুষ এই ইন্ডিয়াতে এসে তারা হচ্ছে উপদ্রব চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তারা দখল করে নিয়েছিল। এবং এই বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এসে যখন ইন্ডিয়ার উপরে তারা ইনভেশন চালালো, তখন কি হলো? তার কারণে কিন্তু একটা বিশাল একটা ডাইভার্সিটি তৈরি হলো। কিভাবে চলো জানা যাক। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ানস। ইন্ডিয়ার একদম প্রথম শুরু থেকে যখন হচ্ছে আরিয়ানসরা এসেছিল। ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে যে সময়ের কথা বলা হচ্ছে একদম শুরুর দিকের সময়, তখন কিন্তু এই আরিয়ান যে সংস্কৃতি এইটা কিন্তু এই পৃথিবীর এই অংশটাতে, দ্যাট ইজ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটাতে ছড়িয়ে গেল।
এবং এর কারণে বলা হচ্ছে কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ফ্লারিশ মানে হচ্ছে সমৃদ্ধি লাভ করা। এরপরে চলো দেখি কি বলা আছে। এরপরে বলা আছে the 5th century saw the unification of India under Ashoka and it is his time that Buddhism spread in many parts of Asia. 5th century অনেক আগের কথা বলা হচ্ছে। সেই 5th century কি হয়েছিল জানো? ইন্ডিয়ার একটা ইউনিফিকেশন হয়েছিল। ইউনিফিকেশন মানে একদম একভাবে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একটা দেশের মতো হয়ে গেল। কার আন্ডারে? অশোকার আন্ডারে। এবং ঠিক ওই সময় কিন্তু বুদ্ধিজম এই ধর্মটা এই এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে গেল। এরপরে কি হলো? In the 8th century, Islam came to India for the first time and by the 11th century it had firmly established itself. তাহলে ইসলাম ধর্মটা কখন আসলো? 8th সেঞ্চুরিতে, এবং এরপরে আরো কিছু সময় লেগেছিল and finally 11th century থেকে ইসলাম পূর্ণভাবে এই অংশটাতে পৃথিবীর ছড়িয়ে গেল এবং এটা নিজের পরিচয়টা গঠন করতে পারলো। তারপরে কি হয়েছে? তারপরে কিছু মজার বিষয় রয়েছে। সেটা হচ্ছে এই যে ইসলাম আসলো, ইসলাম আসার কারণে যেটা হলো, it resulted into the formation of the Delhi Sultanate in 1206 by Qutubuddin Aibak. This was finally succeeded by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measure of political unity. তাহলে যেটা হলো সেটা হচ্ছে এই যে ইসলাম এস্টাবলিশ হলো ইন্ডিয়াতে, এর কারণে কিন্তু ফাইনালি দিল্লি সুলতানেটটা ফর্ম হলো। এবং এটার পরেই কিন্তু ফাইনাল সাকসেশনটা আসলো যখন হচ্ছে মুঘল এম্পায়ার ফর্ম হলো। কখন? 1526-এ। এবং এটা হওয়ার পর কি হলো? একটা পলিটিক্যাল ইউনিটি, সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যবদ্ধতা সৃষ্টি হলো। তোমরা কি পানিপথের যুদ্ধের কথা শুনেছো কখনো? পানিপথের যে প্রথম যুদ্ধটা ছিল সেটাই কিন্তু 1526-এ হয়েছিল, যেখানে হয়েছে বাবর নামে একজন সম্রাট, তিনি হচ্ছেন গিয়ে ওই যুদ্ধটা জেতার পরেই কিন্তু এই মুঘল এম্পায়ারের সৃষ্টি হয়েছিল। তারপরে কি হলো? তারপরে আমাদের শুরু হলো 17th century কাহিনী। It was in the 17th century that Europeans came to India. This coincided with the disintegration of the Mughal Empire. সেই যে 1526-এ মুঘল এম্পায়ার শুরু হয়েছিল সেইটা 17th century-তে এসে শেষ হয় এবং একই সময় হচ্ছে ইউরোপিয়ানরা আসলো। এবং এই দুটো জিনিস একই সাথে হওয়ার কারণে এখানে বলা হয়েছে কোইনসাইডেড। কোইনসাইডেড শব্দটার কথা হচ্ছে দুটো ইনসিডেন্ট যদি একই সাথে ঘটে থাকে সেই জিনিসটা। Paving the way for supremacy among the English, the French, the Dutch and the Portuguese. এই যে ইউরোপিয়ানসরা আসলো, ইউরোপিয়ানসরা আসার কারণেই কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে গেল। পেভিং দ্য ওয়ে বলতে রাস্তা তৈরি হয়ে গেল ফর কি? সুপ্রিমেসি মানে আধিপত্য। কাদের জন্য? ইংলিশ, ফ্রেঞ্চ, ডাচ এবং পর্তুগিজ। এবং এখান থেকে কিন্তু আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রিক্যাল সময় শুরু হবে, যেখানে হচ্ছে গিয়ে ব্রিটিশ রুল এবং আরো কলোনাইজেশনের যে পার্টটা সেটা কিন্তু এরপর থেকে আস্তে আস্তে শুরু করবে। তাহলে দেখি কি বলেছে। এই যে দ্য ইংলিশ emerged as the victors. ইমার্জ মানে হচ্ছে আবির্ভূত হওয়া, আর ভিক্টর্স মানে হচ্ছে তারা বিজয়ী হলো। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by East India Company. In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament and India came under the British rule completely. যেটা বলছিলাম ব্রিটিশ রুলের কথা, সেই সম্পর্কে কিন্তু এখানে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়া আছে। একটা হচ্ছে 1974-এর, তখন কি ছিল? ওয়ারেন হ্যাস্টিংস হচ্ছে প্রথম গভর্নর জেনারেল হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাকে নিয়োগ করা হয়েছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1876-এ যখন হচ্ছে কুইন ভিক্টোরিয়া, যিনি এখানে যার ছবি দেখতে পাচ্ছ, তাকে একটা টাইটেল দেওয়া হয় এমপ্রেস অফ ইন্ডিয়া। কে দিয়েছিল? ব্রিটিশ পার্লামেন্ট দিয়েছিল, মানে হচ্ছে ব্রিটিশদের যে সংসদ ছিল তারা দিয়েছিল। এবং এর পরপরই কিন্তু ইন্ডিয়া কমপ্লিটলি ব্রিটিশ রুলের আন্ডারে চলে আসলো। এবং এই থেকে যে ব্রিটিশদের যাত্রা শুরু সেটা চললো প্রায় 200 বছর। দ্য ব্রিটিশ 200 পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। এই পুরোটা সময় ইন্ডিয়া চেষ্টা করলো একটা জিনিস, কিভাবে তারা স্বাধীনতা অর্জন করতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। স্ট্রাগল মানে লড়াই করা, যুদ্ধ করা তাদের স্বাধীনতার জন্য। এবং থ্রু আ সিরিজ অফ হিরোইক অ্যান্ড প্যাট্রিয়টিক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম, India got its independence in 1947.
এবং যেটা বললাম যে বিভিন্ন যুদ্ধ হলো, কিরকম যুদ্ধগুলো ছিল, যুদ্ধ এবং অনেক ধরনের আন্দোলন, অনেক ধরনের প্রোগ্রাম ছিল, সেগুলো কিরকম ছিল। প্রথম হচ্ছে হিরোইক, মানে একদম বীরের মতো, এবং দ্বিতীয় ছিল প্যাট্রিয়টিক, মানে হচ্ছে দেশপ্রেম নিয়ে তারা এই যুদ্ধগুলো, এই মুভমেন্টগুলো করেছিল। তাদের গোল কি ছিল? তাদের গোল ছিল তাদের স্বাধীনতাকে রিস্টোর করা, মানে পুনরুদ্ধার করা, এবং তারা ফাইনালি সাকসেসফুল কখন হয়েছিল? 1947-এ, এবং তখনই কিন্তু ব্রিটিশ রুল এন্ড হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া বিকেম ইন্ডিয়া। তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের কাছে রেকগনাইজড হিসাবে নিজেরা একটা দেশ হিসাবে স্থান পেয়ে যায়। এবং এরই সাথে আমাদের কিন্তু আজকের এই ক্লাসের জন্য যতটুকু প্যাসেজ আমরা শিখতে চেয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। এখন আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করে ফেলবো টু টেস্ট যে তোমরা যা যা পড়লে সেগুলো ঠিকমতো বুঝতে পেরেছো কিনা। প্রথমেই এখানে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এবং সেটার জন্য কিছু আমাদের অপশনস দেওয়া রয়েছে। তাহলে চলো প্রথমে অপশনগুলো বোঝার চেষ্টা করি। প্রথম অপশন হচ্ছে সাবসার্ভিয়েন্ট। সাবসার্ভিয়েন্ট মানে কি তোমরা জানো? সাবসার্ভিয়েন্ট মানে হচ্ছে কারো অধীনে থাকা, পরাধীন একটা দেশ, যেরকম আমরা মাত্র বললাম সেরকম। কনকোয়ার্ড মানে কি তোমরা জানো? কনকোয়ার্ড মানে হচ্ছে জয়ী হওয়া। অপারেশন মানে নিপীড়ন, নির্যাতন করা। ডিভাইডিং মানে হচ্ছে ভাগ হয়ে যাওয়া, এবং রেইজ মানে হচ্ছে উত্থাপিত করা। তাহলে চলো আমরা এখন শুরু করি এবং চেষ্টা করি যে কোনটার কি অ্যান্সার হবে এটা বের করার। ডিফিটিং দ্য মুঘল এম্পায়ার, ইউরোপিয়ানস কি হবে? ইউরোপিয়ানস কনকার্ড ইন্ডিয়া, কারণ তারা কিন্তু ইন্ডিয়াটাকে জয় করে নেয় এবং তারা তাদের নিজস্ব রাজত্ব শুরু করে। And with the declaration, Queen Victoria as the Empress of India, India became nothing but a কি হয়েছিল তখন? তখন কি আর ইন্ডিয়ার নিজস্বতা ধরে রাখতে পেরেছিল? না, ইন্ডিয়া তখন একটা পরাধীন দেশের মতো হয়েছিল। সো এটা হবে but a subservient country. Many brave sons of India dashed their voice against the dash of the British ruler. এখানে দুটো ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য গ্যাপস রয়েছে। সেখানে কি হবে? ইন্ডিয়ার যে খুবই সাহসী ছেলেরা ছিল তারা কি করেছিল? তারা দে রেইজ দেয়ার ভয়েস, তারা হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের গলা উঁচু করে তারা আন্দোলন শুরু করেছিল। এগেইনস্ট হোয়াট? এগেইনস্ট কি হবে এখানে? অপারেশন, নিপীড়ন। কাদের? ব্রিটিশ রুলারদের। When the anti-British movement became a mass movement, the British left the country dash it based on two-nation theory. এখানে আমাদের লাস্ট একটাই অপশন বাকি রয়েছে, সেটা হচ্ছে ডিভাইডিং। সেটা হচ্ছে দ্য ব্রিটিশ লেফট দ্য কান্ট্রি ডিভাইডিং ইট বেসড অন টু নেশন থিওরি। টু নেশন থিওরিটা কি ছিল? টু নেশন থিওরিটা ছিল যে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানকে দুটো দেশ হিসাবে তাদের ধর্মের বেসিসে, একটা মুসলিম এবং একটা হিন্দু ধর্মের বেসিসে তাদেরকে টু নেশন থিওরি দ্বারা ডিভাইড করে ব্রিটিশরা চলে গেল। এবং এরই সাথে আমাদের আজকের এক্সারসাইজটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এই লেসন থেকে কি শিখতে পারলাম? প্রথমত আমরা শিখলাম ইন্ডিয়ার ভৌগোলিক বিষয় নিয়ে কিছু ফ্যাক্টস। দ্বিতীয়ত আমরা শিখলাম ইন্ডিয়াতে অনেক ধরনের পাস্ট সিভিলাইজেশন এসেছে, তারা থেকেছে এবং তারা রুল করে গিয়েছে। এবং লাস্টলি আমরা জানলাম যে কিভাবে ইন্ডিয়া স্ট্রাগল করে তাদের ফাইনালি তাদের ইন্ডিপেন্ডেন্সটা অ্যাচিভ করতে পেরেছে। আশা করি তোমরা আজ নতুন কিছু শিখতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য।